দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24-এর নিয়মিত আয়োজন বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আজ আমরা এসেছি ইনভেস্টমেন্ট কর্পোরেশন বাংলাদেশ আইসিবি চেয়ারম্যান জনাব ডক্টর সুবর্ণ বড়ুয়া, তার সাথে আমরা আলোচনা করব। স্বাগতম ডক্টর সুবর্ণ বড়ুয়া নিউজ 24-এর বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। প্রায় এক যুগের বেশি সময় হয়ে গেছে যে সবুজ বিনিয়োগ বা সবুজ ফিন্যান্স, গ্রিন ফিন্যান্স যে বিষয়গুলো বলা হয়ে থাকে, এই জায়গাটিকে আসলে আপনি কিভাবে দেখছেন? বাংলাদেশে আসলে এর পরিস্থিতিটা কি, যদি একটু ব্যাখ্যা করেন। মূলত গ্রিন ফাইন্যান্সিংয়ের যে কনসেপ্ট, সেটা বাংলাদেশে এসছে বাংলাদেশ ব্যাংকের যে গ্রিন ব্যাংকিং গাইডলাইন করা হয় 2011-12 দিকে, সেটির মাধ্যমে। তারপরে গত এক যুগে আসলে গ্রিন ব্যাংকিং গ্রো করেছে অনেক। ব্যাংকের মাধ্যমে যে কোনো যে গ্রিন প্রজেক্টে, অর্থাৎ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি প্রজেক্টে ফাইন্যান্সিংয়ের পার্টটা অনেকটাই গ্রো করেছে। কিন্তু আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে যতটুকু করার ছিল বা হতে পারতো সেটি হয়নি। সেটি না হওয়ার একটি বেশ কিছু কারণ আপনারা জানেন। যে আসলে প্রথমত হলো এই গ্রিন ব্যাংকিংয়ের ব্যাপারটা তো অনেকটা এক্সট্রা কমপ্লায়েন্সের মতো। তো ব্যাংকগুলো যেটি দেখা যায় যে যারা যখন ফাইন্যান্সিং করে, লেন্ডিং করে, যে প্রজেক্টগুলো তারা লোন দেয় প্রজেক্টের এগেনস্টে, এইগুলোর যখন এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স, এনভায়রনমেন্টাল রিস্ক ইভ্যালুয়েশন করতে হয়, এই কাজগুলো ট্রেডিশনাল যে প্রজেক্টগুলো আছে তার তুলনায় এক্সট্রা কিছু কাজ করার দাবি রাখে এবং এক্সট্রা কমপ্লায়েন্স রিকোয়ারমেন্টের আওতায় পড়ে। এইটা আসলে ব্যাংকের জন্য একটা ডিসইনসেন্টিভ। আর দ্বিতীয়ত হলো, আমরা দেখতে পাচ্ছি যে যারা গ্রিন প্রজেক্ট করছে, এখন বাংলাদেশ ব্যাংক কিন্তু রিফাইন্যান্সিংয়ের সুবিধা দিচ্ছে। এর বাইরেও যদি আমাদের যারা প্রজেক্ট যারা নেন, যারা ব্যবসায়ীরা আছেন, তাদেরকে আসলে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি প্রজেক্ট নেওয়াতে যদি উৎসাহিত করা যেত ট্যাক্সকে ইনসেন্টিভ দিয়ে, অথবা তাদেরকে যদি কোনো না কোনোভাবে যদি আরও আগ্রহী করে তোলা যেত, তাহলে আসলে আমার মনে হয় যে এটা আরও বেশি গ্রো করানো যেত। কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংক ম্যান্ডেটরি করে দিয়েছে যে একটা সার্টেন পার্সেন্টেজ অফ দ্য লেন্ডিং পোর্টফোলিও এই প্রজেক্টগুলোতে যেতে হবে। দেখা যায় যে হয়তো কাগজে কলমে গ্রিন, আসলে প্রকৃত অর্থে গ্রিন না, এমন কিছু ঘটনাও কিন্তু ঘটছে। সো এটাকে আমরা অনেকটা বলি যে গ্রিন ওয়াশিং। গত বছর আপনারা জানেন যে 2022-এর জুন থেকে 2023-এর জুনে প্রায় আপনার 18% প্রবৃদ্ধি হয়েছে গ্রিন ফাইন্যান্সিংয়ের। কিন্তু আপনি যদি টোটাল ভলিউম অফ ফাইন্যান্সিং সোফার গত 2012 তুলনায় কম্পেয়ার করেন, 2012 থেকে আজকে পর্যন্ত 12 বছরে যে পরিমাণ টোটাল লেন্ডিং হয়েছে তার পার্সেন্টেজ ক্যালকুলেট করলে এটা খুবই ইনসিগনিফিক্যান্ট আর কি। গ্রিন ফিন্যান্সিংয়ের যে ব্যাপারটি আপনি বলছেন যে বেশ কিছু ইনসেন্টিভ দেওয়া বা উৎসাহ দেওয়ার মতো, পাশাপাশি বলছেন যে কাগজে কলমেও আছে, সেটা এটাকে আসলে আরও মনিটরিংয়ের কোনো প্রয়োজন আছে বলে মনে করেন কিনা? আপনারা জানেন যে আমরা খুব ফাস্টার গ্রোয়িং একটা ইকোনমি এখন, ফলে ইকোনমিক অ্যাক্টিভিটিস যে এক্সপান্ড করছে, এইটার সাথে তাল মিলিয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষে পুরো জিনিসটা আসলে এভাবে চেকিং করাটা খুব ডিফিকাল্ট। বাট আমার মনে হয় যে এই জায়গাটাতে তারপরেও বাংলাদেশ ব্যাংকের প্রতি আমাদের আশা থাকবে যে তারা আরও লোকবল দিয়ে ব্যাংকগুলোর উপরে মনিটরিংটা আরও বেশি কড়াকড়ি করা, এবং র্যান্ডমলি সিলেক্টেড কিছু কিছু প্রজেক্টে একেবারে ফিল্ড ভিজিট করে যদি দেখা যে আসলে গ্রিন ফিচার আছে কিনা। আমি যে একটা প্রজেক্টে গ্রিন বলছি, তার মধ্যে আসলে গ্রিন ফিচার আছে কিনা। হয়তো প্ল্যানিংয়ে বলেছে, প্রজেক্ট প্রোফাইলে বলেছে, কিন্তু অ্যাকচুয়ালি বাস্তবায়ন করেছে সেখানে গ্রিন ফিচারটা তারা বাস্তবায়নই করেনি। এই জিনিসগুলো র্যান্ডমলি যদি ফিল্ড ভিজিট করে ইন্সপেকশন করা যেত, আমার মনে হয় যে কিছুটা উপকার আমরা পেতে পারতাম আর কি এটার মাধ্যমে। সব মিলে আসলে আপনার একটা দীর্ঘ গবেষণা রয়েছে এর পেছনে, আপনি আসলে এর ভবিষ্যৎটা কত দূর যেতে পারে বলে দেখছেন? মানে অর্থায়নের ক্ষেত্রে যদি আমি পার্টিকুলারলি বলি, আপনি বিশ্বব্যাপী গ্রিন ফাইন্যান্সিং বা গ্রিন প্রজেক্টের অর্থায়ন যদি দেখেন, দেখবেন যে 99.99%ই হচ্ছে ক্যাপিটাল মার্কেট বেস। শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে এসে আপনি দেখবেন যে পরিস্থিতি আসলে একটু উল্টো। এখানে দেখবেন যে ব্যাংক হয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে প্রধান আপনার এই ফাইন্যান্সিংয়ের মোড। তো সেই অর্থে আমি বলবো যে আমাদের অপরচুনিটিস অনেক। ভবিষ্যতে যেহেতু গ্রিন এবং রেজিলিয়েন্ট ডেভেলপমেন্টের দিকে আমরা মনোযোগ দিচ্ছি, আগামী 10-20 বছরে বাংলাদেশ কিন্তু এই পথেই যাবে, ফলে সেখানে ম্যাসিভ ক্যাপিটাল মোবিলাইজেশনের দরকার হবে। এই ক্যাপিটাল কিন্তু কখনোই ব্যাংক একার পক্ষে দিতে পারবে না। আর সেটিকে যদি আমরা সত্যিকার অর্থে যদি রিয়েলাইজ করতে চাই, যে ওটা অ্যাচিভ করতে, সেই ডেভেলপমেন্ট পাথে যদি আমরা সত্যিকার অর্থে এগিয়ে যেতে হয়, তাহলে অবশ্যই ক্যাপিটাল মার্কেটকে অ্যাক্টিভেট করে আপনার ক্যাপিটাল মার্কেটের মাধ্যমে দীর্ঘমেয়াদী গ্রিন ফাইন্যান্সিংকে মোবিলাইজ করেই আসলে এটা করা সম্ভব। আদারওয়াইজ এটা খুব ডিফিকাল্ট হবে বলে আমার কাছে মনে হয় আর কি। ডক্টর সুবর্ণ বড়ুয়া, আমরা জানতে চাচ্ছিলাম যে বন্ড, এই বিষয়টি এখন বেশ সরকারও বেশ ভালোভাবে প্রচারণা চালাচ্ছেন। এই গ্রিন ফিন্যান্স, বন্ড, এই বিষয়টা আসলে কিভাবে একসাথে কাজ করতে পারে? ট্রেডিশনালি
একটা বন্ডের টাকা হয়তো বন্ড বিক্রি করে কোনো একটা এন্টারপ্রেনিয়র অথবা কোনো ব্যবসায়ী যখন ফাইন্যান্সিং করেন, টাকাটা তো তিনি তার কোম্পানিতে বা কোনো প্রজেক্টে উনি ইনভেস্টমেন্ট করছেন। তা আমরা বলছি যে যখন ইনভেস্টমেন্টটা করছেন সেই ইনভেস্টমেন্টটা যদি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হয় বা এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করছে এমন হয়, তাহলে পরে সেই বন্ডগুলোকে আমরা গ্রিন বন্ড বলতে পারবো। তো সেই অর্থে সারা পৃথিবীতে কিন্তু এখন গ্রিন বন্ড মার্কেট, গ্লোবাল যে গ্রিন বন্ড মার্কেট, এটা কিন্তু প্রায় কয়েক ট্রিলিয়ন ডলারের উপরে বেশি অনেক বেড়ে গেছে, অনেক বড় মার্কেট তৈরি হয়ে গেছে সারা পৃথিবীতে। বাংলাদেশে আমরা এখনও পর্যন্ত গ্রিন বন্ড তো আসলে সেকেন্ডারি ইস্যু আলোচনার, সেকেন্ড লেয়ারের ইস্যু। আমরা বেসিক প্লেইন ভ্যানিলা বন্ডেরই আসলে মার্কেট আমরা এখনও পর্যন্ত তৈরি করতে পারিনি। স্টক মার্কেটে কিন্তু অনেকগুলো কোম্পানি লিস্টেড আছে। এই যে আইপিওগুলো আসে, আইপিওগুলোর মাধ্যমে অর্থায়ন করে কিন্তু এই টাকাটা আমাদের ব্যবসায়ীরা কিন্তু বিভিন্ন প্রজেক্টে ইনভেস্ট করে থাকেন। সো সেই যে ইনভেস্টমেন্ট করেন, সেই ইনভেস্টমেন্টটা যদি গ্রিন হয়, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হয়, এনভায়রনমেন্টকে প্রোটেকশন করবে এমন প্রজেক্টে হয়, তাহলে কিন্তু আমরা এটাকে গ্রিন ইকুইটিও বলতে পারি। জনগণের মধ্যে যদি আরও বেশি উৎসাহ আনার প্রয়োজন হয় বন্ডের প্রতি, সেই জায়গাগুলোতে খুব পার্টিকুলার কোনো পরামর্শ কি আপনার থাকবে? তো ফিক্সড ইনকাম করার জন্য এই ধরনের ইনস্ট্রুমেন্টসে সাধারণত বিনিয়োগ করে থাকে ইনস্টিটিউশনাল ইনভেস্টররা, মোর পার্টিকুলারলি যদি আমি বলি পেনশন ফান্ডস, হেজ ফান্ডস এরা। তো বাংলাদেশে কিন্তু আপনি যদি আমাদের স্টক মার্কেটের দিকে তাকান, পেনশন ফান্ড কিন্তু আমরা মার্কেটে আনতে পারি নাই। হেজ ফান্ড ইনভেস্টর যদি না থাকে, মিউচুয়াল ফান্ড ইনভেস্টর যদি না থাকে, যারা কিনা শুধুমাত্র ফিক্সড ইনকাম ইনভেস্টমেন্ট করবে, তাহলে আসলে বন্ডের তো ডিমান্ড থাকবে না। আবার যদি সাপ্লাই সাইডে আসেন, যেহেতু ডিমান্ড নাই, আমাদের যারা বন্ড দিয়ে ফাইন্যান্সিং করতে চান তারাও খুব বেশি আগ্রহী হন না। এটার আগ্রহী না হওয়ার আরেকটা বড় কারণ হলো, আপনারা জানেন মার্কেটে এখন ইন্টারেস্ট রেট অলরেডি ট্রেজারি রেট চলছে 12.1, সর্বশেষ আমার মধ্যে দেখেছি 12.1%। সরকার যখন বরোয়িং করছে লেটস সে 12% রেটে, সেখানে যখন প্রাইভেট সেক্টরের বন্ড আসবে, তখন এই রেটটা তো 12 চাইতে বেড়ে দেখা যাবে 14-15 হতে হবে। এখন সমস্যাটা যেটা হচ্ছে যে 15% রেটে ব্যাংকের কাছে না গিয়ে আসলে বন্ড কেন ইস্যু করবে, এটা একটা বড় প্রশ্ন আর কি। আর দ্বিতীয়ত আর একটা বড় স্ট্রাকচার আছে এই জায়গায়, মানি মার্কেটের এই যে ইন্টারেস্ট রেটের সাথে বন্ডের যে কুপন রেট, এইটার মধ্যে একটা অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন, এই জায়গায় কাজ করা দরকার। আর একটা ইম্পর্টেন্ট জায়গায় কাজ করা দরকার, সেটি হচ্ছে ডিসক্লোজার আসলে মানুষ পছন্দ করে না, সোজা কথা হচ্ছে এটা খুব বেশি ব্যবসায়ীরা বলেন যে কেউ খুব বেশি ডিসক্লোজ করতে চান না। তো বন্ড মার্কেটটা আসলে এটা তো পাবলিক মার্কেট, তো দেখা যায় যে আসলে তাদেরকে অনেক রিগোরাস রেগুলেশনের মধ্যে দিয়ে যেতে হয়, বিসেকের স্ট্রং সার্ভেলেন্সে থাকতে হয়, অনেক নিয়ম কানুন, এক্সট্রা কমপ্লায়েন্স, এবং টাইম টু টাইম তাদেরকে বিভিন্ন ধরনের রিপোর্টিং করতে হয়, সো ডিসক্লোজার বেড়ে যায়। এই জিনিসগুলো আমরা দেখেছি যে প্রাইভেট সেক্টরের অনেক এন্টারপ্রাইজ আছে এই জিনিসগুলোকে অ্যাভয়েড করতে চায়, তখন তারা যেটা করে যে ব্যাংকের মাধ্যমে যায়। ব্যাংকের মাধ্যমে গেলে সুবিধা কি, শুধু ওই ব্যাংক ছাড়া তার ব্যাপারে আর কেউ জানলো না। বন্ড মার্কেটটা যদি আমরা আসলে দাঁড় করাতে চাই, আমি মনে করি যে আমাদের সে সরকারি প্রজেক্টগুলো আছে বা সরকারের যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যে প্রজেক্টগুলো আছে সরকার বাস্তবায়ন করছে, সেখানে যদি সরকার ক্যাপিটাল মার্কেটেও যদি বন্ড ইস্যু করার মাধ্যমে যদি ফাইন্যান্সিং করে, তাহলে কিন্তু আসলে সরকারি বন্ড যখন আস্তে আস্তে আসা শুরু করবে, আপনি দেখবেন যে গ্র্যাজুয়ালি এই মার্কেটটা ডেভেলপ করা শুরু করবে। আমরা একটু বিরতি থেকে আবার আসবো, আরও বেশ কিছু বিষয় আমরা আলাপ করব। সময় হচ্ছে একটা বিরতির, আমরা বিরতি থেকে ফিরে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24-এর নিয়মিত আয়োজন বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। পুঁজিবাজারের দিকে যেতে চাচ্ছি, যার সাথে আসলে আইসিবির একটা বড় ধরনের অংশীদারিত্ব রয়েছে। সার্বিকভাবে যদি আপনার কাছে পুঁজিবাজারের বর্তমান অবস্থা জানতে চাই। সারা পৃথিবীতেই কিন্তু পুঁজিবাজারকে ধরে নেওয়া হয় ওয়েলথ বিল্ডিংয়ের একটা মিডিয়াম হিসেবে, যে মানুষ এখানে আসবে ওয়েলথ ক্রিয়েট করার জন্য। তাহলে এখানে প্রশ্ন আসে যে আমরা আসলে সেই বাজার তৈরি করতে পেরেছি কিনা যে মানুষ ওয়েলথ বিল্ডিংয়ের জন্য এই মার্কেটে আসতে পারে। রাফ কিছু স্ট্যাটিস্টিক্স, আমাদের দেশে মনে করেন জনসংখ্যা হচ্ছে 18 কোটি 17 কোটির মতো। আমরা সেখানে ধরেন হয়তো আমাদের অ্যাডাল্ট পপুলেশন আছে 7 থেকে 8 কোটি মতো, ধরেন এমপ্লয়েবল পপুলেশন আছে 4 থেকে 5 কোটির মতো, তার মধ্যে আমার টিআইএন আছে 1,20,000-এর মতো, তার মধ্যে আমরা ট্যাক্স দিই 30 লাখের মতো, আমার বিও অ্যাকাউন্ট আছে হলো গিয়ে রাফলি 21 লাখের মতো। এই 21 লাখের মধ্যে আবার অনেকের মাল্টিপল বিও অ্যাকাউন্ট আছে, অনেকে মারা গেছেন, ইনএক্টিভ বিও আছে। এগুলোকে ক্যান্সেল আউট করে দেখা যাবে যে বিও অ্যাকাউন্টের সংখ্যা আসলে আরও অনেক কম। তাহলে আপনি যদি এবার ইফ ইউ কম্পেয়ার দি ফিগার্স, 4-5 কোটি এমপ্লয়েবল পপুলেশন, 8-9 কোটি ধরেন অ্যাডাল্ট পপুলেশনের কম্প্যারিজনে, এই সংখ্যাটা তো আসলে খুবই ইনসিগনিফিক্যান্ট।
এখন এই কথাটা কেন বললাম, এই কথাটাই আমাদেরকে তুলে ধরছে এই বিষয়টা যে ক্যাপিটাল মার্কেটকে আমরা ইনক্লুসিভ করতে পারি নাই। সাধারণ মানুষকে এই মার্কেটে আমরা সাধারণ মানুষের জন্যে একটা নিরাপদ বিনিয়োগের পরিবেশ তৈরি করে তাদের যে ওয়েলথ বিল্ডিং করার জন্য তাদেরকে যে আমরা ইনক্লুশন করব, আমরা আসলে সেই রিচ আউটটা সাধারণ মানুষকে আমরা আসলে আনতে পারিনি এটার মধ্যে। আমি বলবো যে এটা আমাদের সবার কালেকটিভ একটা রেসপন্সিবিলিটি এখানে আছে, কেন পারিনি। পার্টিকুলারলি যেমন আমাদের প্রোডাক্ট ইনোভেশন, আমরা মানুষকে যখন এঙ্গেজ করতে যাব আমাদের প্রোডাক্ট ইনোভেশন লাগবে, সেই জায়গায় আমাদের ইন্টারমিডিয়েটসদের সাবস্টেনশিয়াল গ্যাপ আছে। একটা মার্চেন্ট ব্যাংকের যে ম্যান্ডেট অনেক কিছু করতে পারে, সো প্রোডাক্ট ইনোভেশনের জায়গাটাতে আমরা খুবই দুর্বল এই মার্কেটে। এই ডিস্ট্রিবিউশনের চ্যানেলটা আমাদের আসলে এখানে ইনোভেশনের প্রয়োজন। ভালো সংবাদ হচ্ছে আমি দায়িত্ব নেওয়ার পরে আইসিবিতে আমরা ইতিমধ্যে কয়েকটা ইনিশিয়েটিভ নিয়েছি সাধারণ মানুষের জন্য উপযোগী ইনভেস্টমেন্ট প্রোডাক্ট নিয়ে আমরা টেকনোলজিকে ব্যবহার করে একেবারে সাধারণ মানুষের দেড়গোড়ায় আমরা পৌঁছে যাওয়ার মতো ব্যবস্থা আমরা তৈরি করছি। খুব দ্রুত হয়তো এই ব্যাপারে আপনাদেরকে আমরা সুসংবাদ দিতে পারবো। আইসিবি আসলে এই যে গ্রিন ফিন্যান্স, বন্ড মার্কেট, পুঁজিবাজার, এই সব কিছুকে কেন্দ্র করে আপনি যদি একটু আশার কথা শোনান যে এখন পর্যন্ত আইসিবি কি কাজ করলো এবং ভবিষ্যতে আসলে টার্গেটগুলো কি আছে আপনাদের? ফলাফল আপনি হয়তো ওভারনাইট পাবেন না, কারণ যে কোনো চেঞ্জ কিন্তু ওভারনাইট ফলাফল আসলে আসাটা ডিফিকাল্ট, একটু সময় দিতে হবে। যেমন প্রথমত হলো আমরা আইসিবিতে এই যে আমরা বলেছি টেকনোলজি, আমরা স্মার্ট আইসিবি ডেভেলপ করার জন্য অলরেডি অনেকগুলো ইনিশিয়েটিভ হাতে নিয়েছি। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেসগুলো আছে, তাদের সাথে আমরা এক ধরনের একটা পার্টনারশিপে যাওয়ার চেষ্টা করছি, যেটির মাধ্যমে আমরা যেটা একটু আগে বলছিলাম আপনাকে যে মানুষের দেড়গোড়ায় আমরা পৌঁছে যেতে চাই। দ্বিতীয়ত হলো আইসিবিতে আমরা এটাকে স্মার্ট করতে গেলে আমার ইনভেস্টরকে কেন আইসিবিতে আসতে হবে, আমার ইনভেস্টরকে কেন টেলিফোন করে তার ইনভেস্টমেন্ট করার জন্য কাজ করতে হবে, আমরা সব কিছু এখন অ্যাপ বেসড করে ফেলছি। আইসিবির এবং তার 3টি সাবসিডিয়ারির যত রকমের লেনদেন সব ডিজিটালি হবে, কোনো ক্যাশ ট্রানজ্যাকশন আমরা আসলে এই জায়গাটাতে আর থাকবো না। সো ডিজিটালাইজেশনের অনেকগুলো ইনিশিয়েটিভ আমরা হাতে নিয়েছি। আইসিবির যে বিনিয়োগ নীতিমালা আছে সেটিকে আমরা একটু আধুনিকায়ন করছি, স্টেট অফ দি আর্ট করছি, মার্কেটের সাথে তাল মিলাতে যাতে আমরা একটু করতে পারি। আইসিবির যাতে ভবিষ্যতে নিজের সাস্টেইনেবিলিটি যাতে এনশিওর হয়, এটার জন্য আমরা আগামী দিনগুলোতে আমরা কিছু পলিসি আমরা নিচ্ছি, যেটির মাধ্যমে একদিকে যেমন আইসিবি মার্কেট সাপোর্টে কাজও করে যাবে, কিন্তু একই সাথে আইসিবির আর্থিক সক্ষমতা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে না। অন্যতম প্রমিজিং খাত বলা হয়েছে থাকছে যে আইসিটি খাতকে আমরা চিহ্নিত করছি। আইসিবির এর সাথে কোনোভাবে সংযুক্ত হওয়ার কোনো পরিকল্পনা বা আপনি কিভাবে দেখেন এই আইসিটি খাতকে? আইসিটি খাত বাংলাদেশে ডেফিনেটলি এখনও ম্যাসিভ পোটেনশিয়াল আছে। আমি বলবো যে আমাদের এই খাতে প্রচুর ইনোভেশন প্রয়োজন, এবং এই ইনোভেশনকে ফস্টার করার জন্য কিন্তু আইসিটি মিনিস্ট্রির ওদের আইডিয়া প্রজেক্ট আছে, স্টার্ট আপ বাংলাদেশ আছে, বিভিন্ন মেকানিজমে কিন্তু সরকার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, এবং সেই জায়গায় আইসিবি কিন্তু একটা বড় রোল প্লে করতে পারে। কিভাবে? আইসিবি যদি এই ধরনের কোনো রিফাইন্যান্সিং সাপোর্ট বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে পায়, অথবা জাস্ট কমার্শিয়াল ব্যাংকগুলোর সাথে সাথে যদি আইসিবিকেও যদি এই রিফাইন্যান্সিং প্রোগ্রামের আওতায় আনা যায়, তাহলে পরে আমরা কিন্তু বাংলাদেশ ব্যাংকের যে এই রিফাইন্যান্সের আওতায় আমরা কিন্তু এই ইনোভেটিভ স্টার্ট আপ যেগুলো নতুন ইনোভেশনগুলোকে আমরা কিন্তু আসলে ফাইন্যান্সিং করে এন্টারপ্রেনার তৈরি করতে পারবো। এবং সুবিধাটা হচ্ছে এই এন্টারপ্রেনাররা যখন তাদের ইনোভেশনকে ফাইন্যান্সিং পেয়ে আরও বড় করবেন, 2-3 বছর গেলেই কিন্তু আমরা আইসিবি ক্যাপিটালের মাধ্যমে আমরাই কিন্তু তাদেরকে আবার আমাদের যে স্টক মার্কেটে যে এসএমই সেগমেন্ট আছে, আমরা কিন্তু স্টক মার্কেটে তাদেরকে লিস্টিংও করিয়ে দিতে পারবো। সো আইসিবি আসলে এখানে অল এন্ডে একটা হচ্ছে ফাইন্যান্সিং দেওয়া, তারপর আবার তাদেরকে তারা যাতে আরও বড় হতে পারে তার জন্য ক্যাপিটাল মার্কেটে তাদেরকে লিস্টিং করিয়ে দেওয়া, এই সমস্ত কাজ আমরা করতে তাদেরকে আমরা সাপোর্টটা দিতে পারবো। বিশ্বাসযোগ্যতার একটি ব্যাপার রয়েই গিয়েছে শেষ পর্যন্ত ই কমার্স খাতকে আসলে আপনি কিভাবে দেখছেন? আইসিবি কিভাবে কাজ করতে পারে? ই কমার্সের তো পোটেনশিয়াল আছে, এটা বলার অপেক্ষা রাখে না, কিন্তু সমস্যাটা হয়েছে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর কারণে একটা আস্থার যে সংকট আপনারা বলছেন সেটি তৈরি হয়েছে বটে। ফ্রম মাই রিসার্চ এবং আমি যতটুকু পলিসি লেভেলে কাজ করেছি, আমি যেটি মনে করি যে আস্থার সংকট যতটুকু আসলে বলা হচ্ছে অতটুকু না। এটি কারণটা হলো যেই ঘটনাগুলো যে ই কমার্স প্রতিষ্ঠানগুলোর কে নিয়ে কমপ্লেইন আছে বা হয়েছে, আপনি তাদের যদি কারা তাদের ওখানে পণ্য ক্রয় করেছে, টাকা দিয়েছে, আপনি যদি সেই পুলটার দিকে তাকান, আপনি অ্যানালিসিস করলে দেখবেন মেজরিটি অফ দোজ পিপল টুক দিস অ্যাজ অ্যান ইনভেস্টমেন্ট। বাংলাদেশে অনেকগুলো বড় বড় ই কমার্স প্রতিষ্ঠান যারা রয়েছে তারা তো ঠিকই ব্যবসা করছেন,
এবং তাদের আস্থার কোথাও ঘাটতি হয়েছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না আর কি। ই কমার্স এমন একটি সেক্টর, এটি ট্রেডিশনাল কোনো ব্যবসার মতো না, এইটার বিজনেস মডালিটি একটা সিমেন্ট কোম্পানির মতো না। তাহলে এইটার ট্রিটমেন্ট, এইটার পলিসি, এইটার মনিটরিং, এইটার রেগুলেশন কিন্তু ওদের মতো হলে চলবে না। তো এই সেক্টরটাকে সাপোর্ট করার জন্য এবং রাইট পয়েন্টে এই যে ধরেন দুষ্টু লোকেরা যাতে এখানে আর কোনো ঘটনা ঘটাতে না পারে এটা এনশিওর করার জন্য এখানে খুব কাস্টমাইজড এবং সুচিন্তিতভাবে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তা আমরা তো এখনও পর্যন্ত আমি বলবো যে কতজনকে আমরা শাস্তি দিতে পেরেছি, আমরা কিন্তু আসলে খুব বেশি যে শাস্তির আওতায় আনতে পেরেছি এটা আমরা দাবি করতে পারবো না। তাহলে আস্থার যতটুকু ঘাটতি হয়েছে সেটি মোকাবেলা করতে গেলে তো আগে এই শাস্তির ব্যবস্থাটা করতে হবে। যেহেতু ই কমার্স একটা নতুন বিষয়, যারা পলিসি লেভেলে কাজ করছেন তারাও কিন্তু অনেক সময় জানে, মানে এখানে একটু নলেজ গ্যাপ আছে যে আসলে সেক্টরটা কিভাবে অপারেট করে। তারা যদি উপর থেকে হঠাৎ করে কিছু চাপিয়ে দেন সেটাও কিন্তু ভালো হয় না। তো সেই ক্ষেত্রে এইখানে এই পলিসি রেগুলেশনগুলো খুব সুচিন্তিতভাবে এবং মাইনিউটলি এবং স্পেসিফিক স্টেক হোল্ডারদের সাথে আলাপ করে আসলে এটা না করা হলে এই সেক্টরের ডিসিপ্লিন আনা সম্ভব হবে না। আমার গবেষণা করে দেখেছি, আপনারা জানেন আমাদের এখানে ডেস্টিনি যুবকের ঘটনা ঘটেছে, তারপর ডেস্টিনি ঘটেছে, তারপরে আপনার ইভ্যালির ঘটনা ঘটেছে, এরকম অনেকগুলো সিরিজ ইভেন্ট ঘটেছে। আপনি প্রোফাইল অ্যানালিসিস করলে দেখবেন এই সবই হলো 30 থেকে 45 এই এজ রেঞ্জের লোক, মানে 25 থেকে 45 রাফলি। কেন তারা এখানে আসে? বারে বারে এই গ্রুপটাকে কিন্তু ভিক্টিমাইজ করা হচ্ছে। কেন তারা এখানে আসে? এইটার পেছনে যেতে হবে। সো এগুলোর পেছনে যদি না যাওয়া হয় ভবিষ্যতে আপনার এই ধরনের ঘটনা আরও হওয়ার সম্ভাবনা আসলে থেকেই যায়, দূর করে দেওয়া যায় না। আমাদের যারা সফল আইটি বিজনেস যারা করছেন, যারা সফল ই কমার্স প্রতিষ্ঠানগুলো আছেন, যারা সাকসেসফুলি বিজনেস রান করছেন উইথ রেপুটেশন, তাদেরকে আমি আহ্বান জানাবো যে যদি আপনাদের ফাইন্যান্সিংয়ের প্রয়োজন হয়, ক্যাপিটাল মার্কেট ইজ দেয়ার ফর ইউ, এবং আইসিবি আপনাদেরকে ফাইন্যান্সিংয়ে সর্বতভাবে হেল্প করতে পারে। আপনারা আমাদের কাছে সবটুকু সহযোগিতা পাবেন। অসংখ্য ধন্যবাদ ডক্টর সুবর্ণ বড়ুয়া আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বিনিয়োগকে কেন্দ্র করে দেশের আর্থিক বিভিন্ন খাতকে কিভাবে আসলে বিচার বিশ্লেষণ করা যায়, কিভাবে কাজ করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করছিলাম ইনভেস্টমেন্ট কর্পোরেশন বাংলাদেশ আইসিবি চেয়ারম্যান ডক্টর সুবর্ণ বড়ুয়ার সাথে। ভবিষ্যতে অন্য কোনো বিষয় নিয়ে আবারও দেখা হবে বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।